আচ্ছা, সেরা ভূতের গল্প কোনগুলো বলুন তো? আমার মতে সেগুলোই, যেগুলো আমাদের খুব চেনা, খুব সাধারণ চাওয়া পাওয়া থেকে ভয়ের জন্ম দেয়। আজ আমরা ঠিক এমনই একটা গল্পের গভীরে যাব, যেখানে সামান্য একটা ইচ্ছে এক সাংঘাতিক অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। চলুন খুলে দেখা যাক এই গল্পের পরতগুলো। গল্পের শুরুটা কিন্তু মোটেও ভয়ের না, বরং খুব চেনা, খুব আপন একটা অনুভূতি দিয়ে। ছোটবেলার কোনো একটা বিশেষ খাবার যার স্বাদ এখনও জিভে লেগে আছে। এই যে স্বর্গীয় স্বাদের স্মৃতি, এটাই কিন্তু পুরো কাহিনীর আসল চালিকা শক্তি। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। নাম দিয়েছি স্মৃতির স্বর্গীয় স্বাদ, কারণ সব কিছুর শুরু কিন্তু এই স্বাদটাকে ঘিরেই, যা এক নিষ্পাপ আকাঙ্ক্ষা থেকে শুরু হয়ে আমাদের এক ঘুটঘুটে অন্ধকার পথে নিয়ে যাবে। গল্পের যে নায়ক, তার নাম খোকন। আর 10টা ছেলের মতোই, বুঝলেন, শহরে থাকে, ব্যস্ত জীবন। কিন্তু একদিন হঠাৎ করে তার কি যে হলো, মনে পড়ল মিতু মাসির হাতের বানানো তালের বড়ার কথা। ওই যে স্বর্গীয় স্বাদের স্মৃতি, সেটা এতটাই পেয়ে বসল যে সে আর দেরি করল না। হুট করে সেই রাতের বেলাতেই বেরিয়ে পড়ল মাসির গ্রামের বাড়ির দিকে। কিন্তু কাহিনীতে একটা মোচড় তো থাকবেই, তাই না? মাসির বাড়ি তো সে পৌঁছালো, কিন্তু গিয়ে শুনল যে জিনিসটার জন্য এত কিছু, সেই তালই তো বাড়িতে নেই। আর ঠিক এখান থেকেই খোকনের এই সাধারণ বেড়াতে আসাটা একটা অন্যরকম অভিযানে পরিণত হল। আর এখানেই গল্পের সুরটা আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করে। আমরা চলে এলাম দ্বিতীয় পর্বে, রাতের তালবনের ডাক। এখানে খোকনের একটা বেপরোয়া সিদ্ধান্তে কিন্তু আসন্ন ভয়ের মঞ্চটা তৈরি করে দেবে। দেখুন, এখানেই ব্যাপারটা জমে উঠল। একদিকে মিতুমাসি বলছেন, বাবা, সকাল হোক তোর মেশো এনে দেবে। আর অন্যদিকে খোকনের মন বলছে, না, আমার বড়া আজ রাতেই চাই। এই যে অধৈর্য, এই যে তীব্র ইচ্ছে, এটাই তাকে মাসির সাবধানবাণী অগ্রাহ্য করতে বাধ্য করল। আর সে ঠিক করল নিজেই যাবে তাল আনতে। মাসির এই প্রশ্নটা কিন্তু খুব সাধারণ, তাই না? কিন্তু এখন তাল আনবে কোথা থেকে? আপাতদৃষ্টিতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটা মস্ত বড় বিপদ সংকেত। এই মাঝরাতে অচেনা অচেনা একটা গ্রামে তাল পাওয়া কি এতই সোজা? তো খোকন যাবে কোথায়? তালবনে। ভাবুন একবার জায়গাটার কথা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো জনমে নিশ্চিত চিহ্ন নেই। গ্রামের লোকেরা বলে রাত বিরেতে ওদিকে কেউ যায় না। একটা নিরাপদ চীনা বাড়ির আরাম ছেড়ে সে পা বাড়াচ্ছে ঠিক তার উল্টো দিকে, এক অশুভ অচেনা জায়গায়। আর দেখুন, খোকন কিন্তু একেবারে বোকা নয়। তার নিজের মনেও একবারের জন্য খটকা লাগে। মনে হয়, ইস, মেসোমশাইকে সাথে আনলেই ভালো হতো। কিন্তু ওই যে বললাম, তালের বড়ার লোভ, সেই লোভটা তার ভেতরের ভয়টাকে পুরোপুরি চেপে দিল। সে জেনে শুনেই একা এগিয়ে গেল। গল্পের এই পর্যায়ে এসে খোকন কিন্তু বেশ অসহায়। আর ঠিক তখনই যাকে বলে ডিউস এক্স মাকিনা হাজির হয় একজন সাহায্যকারী। কিন্তু এই সাহায্যকারী কি আসল নাকি ছদ্মবেশী? চলুন দেখি। তো এই তালবনের অন্ধকারে খোকনের দেখা হয় কমলের সাথে। কমলকে গ্রামের সবাই চেনে। একটু ডানপিটে, ছিচকে চোট টাইপের। এই বাগান থেকে দুটো ফল পেড়ে নিল, তো ওই পুকুর থেকে দুটো মাছ ধরে ফেলল। কিন্তু চেনা মুখ তো, তাই খোকনের ভয়টা একটু কমে আসে। সে কিছুটা আশ্বস্ত হয়। শুধু তাই না, এই কমলই আবার খোকনকে সাহায্য করতে চায়। বলে যে সেই নাকি দেখিয়ে দেবে কোথায় সবচেয়ে ভালো মিশকালো তাল পাওয়া যায়। ব্যাস, খোকনের আর কি চাই? এই অপ্রত্যাশিত সাহায্য পেয়ে সে তো একেবারে গোলে জল। সব দ্বিধা ঝেড়ে ফেলে কমলের ওপর ভরসা করে বসে। এতক্ষণ যা ছিল সাসপেন্স, এবার তা বদলে যাবে আতঙ্কে। আমরা চলে এসেছি গল্পের সবচেয়ে ভয়ঙ্কর পর্বে, পৈশাচিক রূপের প্রকাশ। এখান থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। ভয়ের প্রথম কাঁটাটা তখনই লাগে যখন কমল নামের ছেলেটা তালগাছে চড়তে শুরু করে। ওর ওঠার ভঙ্গিটা ঠিক মানুষের মতো না। মনে হচ্ছিল যেন একটা টিকটিকি বা গিরগিটি তরতর করে বেয়ে উঠে যাচ্ছে গাছের গা বেয়ে। এটা তো শারীরিকভাবে সম্ভব না, তাই না? দেখুন ঠিক কি কি ঘটেছিল। 1. ওই সরীসৃপের মতো বেয়ে ওঠা। 2. গাছের ঠিক মাঝখানে গিয়ে ফট করে থেমে যাওয়া। আর 3, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, নিজের মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলা ঠিক নিচে দাঁড়িয়ে থাকা খোকনের দিকে। খোকনের মুখ দিয়ে তখন বেরিয়ে আসে একার মাথা, আমার দিকে তাকিয়ে পৈশাচিক দাঁত বার করে হাসছে। ভাবুন একবার সেই মুহূর্তটার কথা, যখন চেনা মুখটা এক মুহূর্তে অচেনা হয়ে যায়। শুধু অচেনা নয়, ভয়ঙ্কর হয়ে যায়। তখনই খোকন বোঝে তার সামনে যে দাঁড়িয়ে সে কমল নয়। তো কেমন ছিল সেই পিশাচের চেহারাটা? দাঁতগুলো ছিল করাতের মতো ধারালো,
চোখ দুটো যেন দাও দাও করে জ্বলছে আগুনের গোলার মতো, আর মুখে মুখে লেগেছিল সেই হাড় হিম করা পৈশাচিক হাসি। এই ছবিটা মন থেকে মুছে ফেলা কিন্তু সহজ না। এবার শুরু হয় গল্পের শেষ ভাগ, আতঙ্ক ও পলায়ন। খোকনের সামনে এখন একটাই পথ, দৌড়, ওই ভয়ঙ্কর সত্তার থেকে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা। মজার ব্যাপার হলো ওই পিশাচটা কিন্তু খোকনের পেছনে দৌড়ায় না, তার বদলে ওটা ওকে মানসিকভাবে ভাঙতে থাকে। ওর ওই শীতল বিদ্রুপের গলাটা গোটা তালবন জুড়ে বাঁচতে থাকে। ভাবুন তো, দৌড়াচ্ছেন আর পেছন থেকে কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, কি ভয়ঙ্কর। আর কি বলে ওকে ভয় দেয় জানেন? বলে, কিরে তাল নিবি না, কুচকুচে কালো তাল। কি সাংঘাতিক আইরনি, তাই না? যে জিনিসটা লোভে খোকন এতদূর এলো, সেই জিনিসটা দিয়েই এখন ওকে ভয় দেখানো হচ্ছে। আকাঙ্ক্ষা আর আতঙ্কের এই মেশেলটাই গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। গল্পটা শেষ হয় খুব হঠাৎ করে। খোকন পাগলের মতো দৌড়ে মাসির বাড়ি ফেরে, আর ফিরে এসে কি দেখে জানেন? তার জন্য গরম গরম তালের বড়া সাজানো। একবার ভাবুন, ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা ঠিক পরেই এই দৃশ্য, দুটো যেন দুটো আলাদা জগৎ। এই বৈপরীত্যটাই কেমন যেন অস্বস্তি ধরিয়ে দেয়। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম? দেখুন, এখানে দুটো দিক আছে। একদিকে ওই স্বর্গীয় স্বাদ, মানে মিষ্টি একটা স্মৃতি, একটা ভালো লাগা। আর ঠিক তার উল্টো পিঠে আছে ওই পৈশাচিক রূপ, মানে ভয়ঙ্কর এক সত্য। গল্পটা আসলে এটাই বলছে যে অনেক সময় খুব সাধারণ একটা চাওয়ার পেছনেও একটা সাংঘাতিক বিপদ লুকিয়ে থাকতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন ভেবে দেখবেন। আমাদের জীবনে তো এমন অনেক আপাত নিরীহ ইচ্ছে থাকে, তাই না? আমরা কি কখনো ভেবে দেখি সে নিরীহ ইচ্ছের পেছনেও কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে কিনা, নাকি আমরাও খোকনের মতো সেই বিপদটাকে জেনে বুঝে এড়িয়ে যাই?